আজকের আলোচনাটা একটু ভিন্নভাবে করতে চাই, সুনির্দিষ্টভাবে 3টি ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এসব প্রশ্নের উত্তর আছে আবার নেইও, এমন হয় না অনেক সময়? বিভ্রম তৈরি হয়। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্র হিমু মাঝে মাঝে প্রখর রোদকেও তার মনে হতো জ্যোৎস্না। রাজনীতিতেও কখনো কখনো এমনটা হয়। তো যেটা বলছিলাম, এই আলোচনাটা আমি শুরু করতে চাই মাওলানা রফিকুল্লাহ আফসারীকে দিয়ে। ভদ্রলোকের একটি ওয়াজ বা দোয়া বা প্রার্থনা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনিতে তিনি ওয়াজের ময়দানে একজন জনপ্রিয় মানুষ, তার মাহফিলে নানা রকম হাস্যরস উৎপাদন করে থাকেন তিনি, এবং কখনো কখনো এটার সমালোচনা হয়। আবার অনেক সময় আমরা তাকে খুব সিরিয়াস আলোচনাও করতে দেখি। তো মাওলানা রফিকুল্লাহ আফসারী দোয়া করছেন তার শ্রোতাদেরকে নিয়ে যে প্রফেসর ইউনূসের জীবদ্দশায় বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয়। তিনি বলছেন যে আল্লাহ, প্রফেসর ইউনূস আমাদের জন্য একটা নিয়ামত, এই নিয়ামত তুমি কেড়ে নিও না, এবং তিনি প্রফেসর ইউনূসের নেক হায়াতের জন্য প্রার্থনা করছেন। তো যেটা আরেকটু ইন্টারেস্টিং, যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি গত 7-8 মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষদের একজন, তিনি ওই ভাইরাল বক্তব্যটা শেয়ার করেছেন তার ফেসবুকে, এবং শেয়ার করে তিনি নিজে যেটা লিখেছেন যে না, এটা ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আরেকজনের কমেন্টের জবাবেও তিনি এটা আবার পরিষ্কার করছেন যে সরকার অবাধ, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন দিবে, এবং এটা নির্ধারিত সময়ের মধ্যেই, এবং এরপর তারা সবাই তাদের পুরনো পেশায় ফিরে যাবেন। তো যেটা দেখছি খুব একটা ইন্টারেস্টিং আলোচনা সোশ্যাল মিডিয়াতে গত মাসখানিক থেকে বা এর আগে পর থেকে হচ্ছে, যে প্রফেসর ইউনূসের মেয়াদ যেন আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়। এবং আপনারা খেয়াল করবেন, তিনি যখন ঈদের সালাত আদায় করতে গিয়েছেন তখনও বহু মানুষ তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং বলেছে যে আরো 5 বছর চাই। এবং বাংলাদেশে যেটা হয়, নানা রকম গুঞ্জন গুজব তৈরির একটা অনেক কারখানা এখানে সক্রিয়, এবং কিছু কিছু মানুষের কাজই হলো গুজব তৈরি করা। তো তারা যেটা নানাভাবে আলাপ আলোচনা চালাচ্ছেন, গুজব তৈরি করছেন, সরকারের মেয়াদ মনে হয় যেন বেড়ে যাচ্ছে। বাস্তবে এরকম কোনো তথ্য প্রমাণ এখনো আমাদের হাতে নেই। এবং আমি যেটা যতটুকু বুঝতে পারি, আসলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তবে হ্যাঁ, আমাদেরকে এর আগে রাষ্ট্রের চরিত্রগত পরিবর্তনে, বড় বড় সংস্কারে পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান সরকারের এবং রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো প্রয়োজন। এটা গেল একটা। 2 নম্বর যেটা প্রশ্ন, এটা বিলিয়ন ডলারের প্রশ্ন, হচ্ছে যে শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা। এবং এটা গত 6-7 মাস ধরেই এই প্রশ্ন আলোচিত হচ্ছে। যেটা আসার কথা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে, আনুষ্ঠানিক বৈঠকে বিষয়টি উপস্থাপন করেছেন। এবং এখানেও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি আরেকটি ফেসবুক পোস্টে যেটা জানাচ্ছেন যে ওই বৈঠকে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এবং প্রফেসর ইউনূস যখন হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উত্থাপন করেন তখন এই ব্যাপারে নেগেটিভ কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদী। এবং শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করছেন যে ওনারা আত্মবিশ্বাসী যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। এবং এখানে অনেকগুলি বিকল্প আছে, যেটা সাধারণ জ্ঞানে বোঝা যায় যে শেখ হাসিনাকে ফেরত আনা আসলে সহজ কোনো কাজ নয়। আমরা যেটা দেখেছি যে 5ই আগস্টের পর তিনি আরো কয়েকটি দেশেও আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে, সুতরাং ভারত তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আশ্রয় দেয়নি, এটা তো খুবই সহজেই বোঝা যায়। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, যদিও শেখ হাসিনাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে ভারতের থেকে তিনি অন্তত অনলাইনে খুবই সরব, এবং তার নানা রকম বক্তব্য বিবৃতি প্রচার হচ্ছে বাংলাদেশ সরকারের তীব্র আপত্তির পরও। আরেকটা বিষয় খেয়াল করবেন যে কিছুদিন আগে, মাস কয়েক আগে, যে বাশার আল আসাদ হাসিনার মতোই পালিয়ে গেলেন সিরিয়া থেকে রাশিয়ায়, কিন্তু আসাদের কিন্তু কোনো বক্তব্য বিবৃতি আপনি কোথাও দেখবেন না। সুতরাং যেটা বোঝা যায় যে শেখ হাসিনা ভারতের খুবই পুরনো বন্ধু, এবং 75 সালের পরবর্তী অবস্থাতেও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে ভারত তাকে সহজে বাংলাদেশে ফিরিয়ে দিবে বা প্রত্যার্পণ করবে এমন কোনো সম্ভাবনা আসলে খুব একটা নেই। জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা, বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায়, সেটা নিশ্চিতভাবে বা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা এতে জড়িত।
সুতরাং এই হিসেবে এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এবং আমরা যেটা দেখছি যে টবি ক্যাডম্যান সহ খ্যাতিমান আইনজীবীরা এরই মধ্যে সরকারকে এ ধরনের পরামর্শ দিয়েছে। হ্যাঁ, এটা একটা লেংথি প্রসেস এবং নানা রকম জটিলতা সেখানে আছে। তারপরেও যেহেতু জাতিসংঘেরই প্রাথমিক তদন্তে এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের সেখানেও বিচারের মুখোমুখি করা যায়। সেক্ষেত্রে ভারত সহ যেসব দেশ এসব অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে তারা এক ধরনের চাপে পড়বে। আরেকটা যেটা সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজদারি আইন বিশেষজ্ঞ শিশির মনির যেটা বলেছেন যে এমনকি ভারতের আদালতেও, ভারতের সুপ্রিম কোর্টও আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মামলা করতে পারি, কারণ এটা তো এখন অনেকটাই প্রমাণিত তিনি এখানে গণহত্যায় জড়িত ছিলেন। আরেকটা বিষয় যেটা অবশ্য অনেকটা মানে অন্যরকম আলোচনা মনে হবে, সেটা হচ্ছে যে 5ই আগস্ট যে হাসিনার পতন হবে, এটা কি 24-এর ইলেকশনের পরে কেউ ভেবেছিল? আমি তো মনে করি কেউ ভাবেনি। একবার একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছিল যে এমনকি শেখ হাসিনার নিজের মানে যখন পতন হবে তখনও অনেকে বলবে সে ইচ্ছা করেই নিজেকে এই অবস্থায় নিয়ে গেছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে মিরাকল হয়, সেই মিরাকলের ক্ষেত্রেও হাসিনা আবারও পড়ে যেতে পারেন, কারণ তিনি যে মানবতা বিরোধী অপরাধ করেছেন এটা তো অনেকটা প্রমাণিত। এ বিচারে তাকে মুখোমুখি হতেই হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা অবশ্যই এক ধরনের সমাধান এখন আমি দেখছি, সেটা হচ্ছে গতকাল বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের একটা বৈঠক হয়েছিল। আমরা জানি যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদেই তারা রাজপথে নেমেছিল বৃহৎ আকারে, অনেকটা শাহবাগের কাউন্টার হিসেবে, এবং তাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে। তাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন, পরবর্তীকালে আহত হয়েছেন অনেকে। তো সে হেফাজতে ইসলাম বিএনপির সঙ্গে একটা বৈঠক করেছে এবং বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয় এ ব্যাপারে হেফাজত একমত পোষণ করেছে এবং আওয়ামী লীগ সহ যারা অপরাধে জড়িত তাদের বিচারের ব্যাপারেও একমত হয়েছে। তো বিশেষ করে নির্বাচন প্রশ্নে হেফাজতের এই অবস্থান নিয়ে দলটির ভেতরে নানা আলোচনা তৈরি হয়, অনেকে তীব্র সমালোচনা করেন। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম হেফাজত ইসলাম একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা যেটা বলেছে কোন রকম নির্বাচনে বা নির্বাচনী জোটে তারা যাবে না, তবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বা বিচার এসব ক্ষেত্রে তারা তাদের অবস্থান জানিয়েছে। এটা যে কোনো নাগরিক যে কোনো সংগঠনই জানাতে পারে। তো আমরা যেটা দেখছি তিনটা ইস্যুর মধ্যে নির্বাচনটা আসলে কবে হবে এটা নিয়ে অনেকেই নানা রকম আলোচনা তৈরি করতে চাচ্ছেন। বাংলাদেশে তো মানুষের এই ভূমিতে মানুষ গল্প বিশ্বাস বেশি করে, গুজব বিশ্বাস করে। আমি যেটা দেখি যে আসলে নির্ধারিত সময়ে মানে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে খুব একটা অনিশ্চয়তা দেখি না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনিশ্চয়তা দেখা যাচ্ছে, তবে বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যারাই অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি করা, এবং হাসরের ময়দানে তো প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। ডে অফ জাজমেন্টের দিন কারোই কোনো রেহাই মিলবে না।